তো এখানে প্রথমেই একটা বিষয় জানিয়ে রাখি, বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন এসছে, কোনো রিজন দেখায়নি, শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন এসছে। যদি আপনার ক্ষেত্রে ফর ফার্দার ভেরিফিকেশন আসে, সেক্ষেত্রে কিন্তু এই যে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা একটা বিডিওর তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে জানা গেছে যে অন্নপূর্ণা যোজনায় কিছু আবেদনকারী বিডিও, এসডিও, ডিএম অফিসে জানিয়েছেন যে যদিও তারা জুলাই মাসের টাকা পেয়েছেন, 10ই জুলাইয়ের আগে আবেদন জমা করেছেন, কিন্তু আগস্ট মাসের টাকা পাননি। এই ধরনের ক্ষেত্রে নাগরিকদের অনলাইন দাবি জমা করার সুযোগ রয়েছে, আপনারা অনলাইনে ক্লেম করতে পারবেন। পোর্টালে ফোন নাম্বার দিয়ে, ক্যাপচা কোড দিয়ে, ওটিপি দিয়ে ঢোকার পর যে স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন, যাদের ক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা অবজেকশন বা ক্লেমে গিয়ে বা ক্লিক করে সেখানে ক্লেম করতে হবে। যদি আপনার ফার্দার ভেরিফিকেশন আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনে ক্লেম করতে হবে। এবার ক্লেম করার সময় ডকুমেন্ট কি লাগবে, এটা কিন্তু প্রত্যেকেই বলছেন যে ফার্দার ভেরিফিকেশনে ডকুমেন্ট কি কি দিতে হবে। তো এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে, ক্লেম করবার সময় আপনার ভোটার কার্ড নাম্বার দিন। ক্লেম করার সময় অবশ্যই কিন্তু আপনাকে ভোটার কার্ড নাম্বার দিতে হবে। রিমার্কস যেখানে রয়েছে, যেখানে আপনারা লিখবেন, সেখানে কিন্তু আপনার কথা আপনি লিখবেন যে আমার অন্নপূর্ণাতে ফর ফার্দার ভেরিফিকেশন এসছে কিন্তু আমি টাকা পাইনি, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড নাম্বার লিখবেন। আপনারা গুছিয়ে লিখতে পারেন। লেখার পর আপনার পরিবারে কোনো সরকারি কর্মচারী না থাকলে বা আপনি করদাতা না হলে সেটাও উল্লেখ করুন। সেখানে লিখবেন যে আমার বাড়িতে কোনো আয়করদাতা নেই বা আমিও নিজে আয়কর প্রদান করি না, সেটা আপনি উল্লেখ করবেন। ডকুমেন্ট হিসেবে কি দিতে হবে? ডকুমেন্ট হিসেবে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড ও ভোটার স্লিপ অবশ্যই আপলোড করবেন। ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে এবং ভোটার স্লিপ। এবার ভোটার স্লিপ কোনটা? আপনারা যখন লাস্ট এবার যে ভোট দিলেন, ভোট দেওয়ার আগে অর্থাৎ এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের পর যে স্লিপ দেওয়া হয়েছিল ভোট দেওয়ার জন্য, সেই স্লিপটা আপলোড করতে হবে। যদি আপনার কাছে সেই স্লিপ না থাকে, অনেকে ক্যাম্পে দিয়েছেন বা অনেকে বুথে যখন ভোট দিতে গেছিলেন তখন রেখে দিয়েছে। যদি আপনারা ভোটার স্লিপ না পান বা না থাকে, সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে ইলেকট্রাল সার্চ যে পোর্টাল রয়েছে, ইলেকট্রাল সার্চ লিখে সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে ওটিপি দিয়ে আপনারা কিন্তু সেই ভোটার স্লিপটা ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার ফার্দার ভেরিফিকেশন আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভোটার কার্ড এবং ভোটার স্লিপ আপলোড করতে হবে। তো অন্নপূর্ণা যোজনায় আপনাদের জন্য একটি সুখবর রয়েছে, বিশেষ করে যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস ছিল। যদি আপনার স্ট্যাটাসে আন্ডার প্রসেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আজকেই, অর্থাৎ আজকে 22 তারিখ শনিবার, আজকেই কিন্তু বহু মহিলার অ্যাকাউন্টে এই টাকা চলে এসছে। তো আপনারা অবশ্যই নিজের অ্যাকাউন্ট চেক করে নেবেন। অনেকে ভাবছেন যে টাকা ঢুকলে ব্যাংকের এসএমএস আসবে, অনেক ক্ষেত্রে কিন্তু এসএমএস আসছে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা চেক করে দেখে নেবেন বা পাসবুকটা আপডেট করে দেখে নেবেন। যদি আপনার আন্ডার প্রসেস থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে বা টাকা ঢুকে গেছে। এবার কথা হচ্ছে যাদের ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে, অর্থাৎ ইনকোয়ারি এএসডিডি রয়েছে, পাশাপাশি অনেকের আবার এখানে ফর ফার্দার ভেরিফিকেশনে পেস ইনকাম ট্যাক্স রয়েছে এবং অনেকের ক্ষেত্রে 3 রুমের একটা অপশন এসছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইন ক্লেম করতে হবে। যদি আপনার স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন আসে এবং রিজন দেওয়া হয় পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স পে করছেন, অথবা যদি আপনার দেখায় ফর ফার্দার ভেরিফিকেশন 3 রুম অর্থাৎ 3টের বেশি ঘর রয়েছে, বা দেখায় যে আপনার ইনকাম 10,000 টাকার বেশি রয়েছে, এই রকম ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করে কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। যখন আপনারা অনলাইন থেকে অন্নপূর্ণা যোজনার ক্লেম করবেন, সেখানে কিন্তু ডকুমেন্ট চাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যাদের 10,000 টাকার বেশি ইনকাম দেখিয়েছে বা 3টের বেশি ঘর দেখিয়েছে বা আপনি ইনকাম ট্যাক্স পেমেন্ট করছেন এটা দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রমাণপত্র হিসাবে আপনি কোনো ডকুমেন্ট দিতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনারা এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটি ফিল আপ করে সেখানে আপলোড করে দেবেন ডকুমেন্টের জায়গায়। এবার রিমার্কসে কিন্তু আপনারা অনেক কিছু লিখতে পারেন। আপনার যে স্ট্যাটাস এসছে, অনেকের ক্ষেত্রে পে ইনকাম ট্যাক্স এসছে, সেক্ষেত্রে যদি আপনার পে ইনকাম ট্যাক্স আসে, তাহলে আপনি লিখবেন যে ভুলবশত আমি পে ইনকাম ট্যাক্সে ক্লিক করেছিলাম, আবারও আমার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করা হোক, আমি ইনকাম ট্যাক্স প্রদান করি না বা আমি আয়করের আওতায় আসি না, এরকমভাবে আপনারা লিখে দেবেন। আপনারা গুগল ট্রান্সলেট যে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা নামাবেন, মুখে বললেই কিন্তু সেখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো এভাবে আপনারা লিখে দেবেন। যদি আপনার 3টের বেশি ঘর দেখায় স্ট্যাটাসে, সেক্ষেত্রে আপনি লিখবেন যে আমি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলাম কিন্তু আমার 3টের বেশি ঘর বাড়িতে নেই, অথচ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে
3টের বেশি ঘর দেখাচ্ছে, যার জন্য আমি এই প্রকল্পের টাকা পাইনি। তো এই কথা আপনি গুছিয়ে লিখতে পারেন। গুগল ট্রান্সলেটে যাবেন, সেখান থেকে আপনি ভয়েসের মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে বা লিখেও কিন্তু আপনি বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন। এইবার যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশনে পে ইনকাম ট্যাক্স আসে, অথবা 3টের বেশি ঘরের অপশন আসে, অথবা আপনি মাসে 10,000 টাকা বেশি ইনকাম করছেন, এটা দেখায়, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট হিসাবে যেহেতু আপনি কোনো রকম প্রমাণ দেখাতে পারছেন না, সেক্ষেত্রে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটি আপনি জমা করবেন বা অনলাইনে আপলোড করবেন। ক্লেম করার সময় অনলাইনে আপনি আপলোড করবেন। ক্লেম কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। এবং যদি আপনার এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি অনলাইন থেকে ক্লেম করে দেবেন। তো চিঠিতে কি বলা হয়েছে, প্রতি মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও, এটা বিডিওর ক্ষেত্রে, আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটিকে উদ্দেশ্য করে এই চিঠি লিখতে হবে। এখানে ব্লকের নাম লিখতে হবে, ব্লকের নাম লেখার পর জেলা নাম লিখতে হবে, আপনার কোন জেলা। এবার দেখতে পাচ্ছেন বিষয় কি রয়েছে, অন্নপূর্ণা প্রকল্পে সুবিধা বা ভাতা প্রাপ্তি সংক্রান্ত আবেদন। এই একটা ফর্মের মধ্যেই কিন্তু আপনি যাবতীয় আবেদন করতে পারবেন। যদি আপনাকে রিজনে দেখায় যে আপনার 3টের বেশি ঘর রয়েছে, সেজন্য আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, অথবা আপনি ইনকাম ট্যাক্স দেন অর্থাৎ আয়কর প্রদান করেন, সেক্ষেত্রে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, অথবা আপনার মাসে 10,000 টাকার বেশি ইনকাম রয়েছে, বা আপনার এএসডিডি অপশন এসছে, সেক্ষেত্রে কিন্তু এই একটা ফর্মের মাধ্যমেই আপনি 4টে আবেদন করতে পারবেন। তো এবার হচ্ছে মহাশয় বা মহাশয়া সবিনয় নিবেদন, এই যে আমি এখানে আপনার নাম লিখতে হবে, যার নামে অন্নপূর্ণা যোজনা তার নাম লিখতে হবে, নাম এবং পদবি। লেখার পর পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে এখানে। লেখার পর গ্রামের নাম লিখবেন, আপনি কোন গ্রামের বাসিন্দা সেই গ্রামের নামটি লিখবেন। লেখার পর পোস্ট অফিস কোনটা সেই পোস্ট অফিসের নাম লিখবেন। লেখার পর থানা কোনটা থানার নাম লিখবেন। ব্লক কোনটা ব্লকের নাম লিখবেন, এবং জেলা কোনটা জেলার নাম আপনারা লিখে দেবেন। স্থায়ী বাসিন্দা, আমি অন্নপূর্ণা যোজনার একজন আবেদনকারী, কিন্তু আমার আবেদন যোগ্যতা যাচাই এবং প্রকল্পের সুবিধা প্রাপ্তির বিষয়ে কিছু সমস্যা বা অসুবিধা হয়েছে। অন্নপূর্ণা যোজনা পোর্টালের স্ট্যাটাস অনুসারে আমার আবেদনের বর্তমান স্ট্যাটাস, এখানে কিন্তু লিখতে হবে যে অন্নপূর্ণা যোজনায় বর্তমানে আপনার কি স্ট্যাটাস দেখাচ্ছে। অর্থাৎ যদি আপনার পে ইনকাম ট্যাক্সের অপশন আসে সেক্ষেত্রে পে ইনকাম ট্যাক্স লিখতে হবে। যদি আপনার 3টের বেশি রুম দেখায় সেক্ষেত্রে 3টের বেশি রুমের অপশন দিতে হবে। মানে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে বর্তমানে যেটা দেখাচ্ছে বা এএসডিডি দেখায় সেটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর দেখতে পাচ্ছেন, তাই আমার দেওয়া তথ্য ও নিচের চেকলিস্ট অনুযায়ী বিষয়টি পুনরায় যাচাই করে আমি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার নিকট আবেদন জানাচ্ছি। এবার এখানে কি ফিল আপ করবেন, দেখতে পাচ্ছেন এখানে টিক করার জায়গা রয়েছে, ঠিক আছে। এখানে টিক করার জায়গা রয়েছে। টিক করার মধ্যে প্রথমে রয়েছে নিচের প্রতিটি বিষয় আবেদনকারী নিজে যাচাই করে হ্যাঁ না নির্বাচন করবেন। প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি, সেক্ষেত্রে হ্যাঁ অথবা নাতে ক্লিক করবেন। এটা প্রত্যেকেই করবেন, ঠিক আছে, এটা প্রত্যেকেই করবেন। আবেদনকারীর বয়স 25 বছরের কম বা 60 বছরের বেশি, এখানে না করবেন, যেহেতু অন্নপূর্ণা যোজনার নিয়ম অনুযায়ী আপনার বয়স 25 বছরের ওপরে এবং 60 বছরের নিচে হতে হবে। দ্বিতীয় রয়েছে আবেদনকারী নিজে বা পরিবারের কেউ কেন্দ্র বা রাজ্য সরকারের নিয়মিত বেতন গ্রহণ করেন না। অনেকের কিন্তু গভর্নমেন্ট এমপ্লয় এরকম অপশন এসছে, সেক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে সেই অপশনটা আসে সেক্ষেত্রে আপনি এখানে না অপশনে ক্লিক করবেন বা টিক করবেন। টিক করার পর 3 নম্বরে আবেদনকারী নিজে বা পরিবারের কেউ কেন্দ্র রাজ্য সরকার বা সংশ্লিষ্ট সরকারি সংস্থা থেকে নিয়মিত পেনশন গ্রহণ করেন না, সেক্ষেত্রে হ্যাঁ অথবা নাতে টিক করবেন। টিক করার পর 4 নাম্বার রয়েছে আবেদনকারী নিজে বা পরিবারের কেউ পঞ্চায়েত পৌরসভার বা পঞ্চায়েত পরিষদের কাজ করছেন বা নিয়মিত বেতন গ্রহণ করছেন, সেক্ষেত্রে হ্যাঁ বা না করবেন। করার পর 5 নাম্বারে আবেদনকারী সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক কর্মী, হ্যাঁ বা না করবেন। এবার দেখুন আবেদনকারী ইনকাম ট্যাক্স পেয়ার এবং বার্ষিক আয় 12 লক্ষ টাকার বেশি। অনেকের ক্ষেত্রে ইনকাম ট্যাক্সের অপশন এসছে, সেক্ষেত্রে যদি আপনার ইনকাম ট্যাক্সের অপশন আসে তাহলে আপনি এখানে গিয়ে না অপশনে টিক করবেন। টিক করার পর পরবর্তী পেয়ে যাবেন 7 নাম্বার আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এখানে হ্যাঁ করবেন। পরবর্তী অনেকের এএসডিডি এসছে, ঠিক আছে, এএসডিডি এসছে অনেকের, যার ফুল ফর্ম হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড বা ডুপ্লিকেট ভোটার। যদি আপনার এএসডিডি আসে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এসআইআর 2026 যাচাই অনুযায়ী আবেদনকারী শিফটেড, ডিলিটেড, অ্যাবসেন্ট ইলেক্টর হিসাবে চিহ্নিত। যদি এএসডিডি আসে সেক্ষেত্রে আপনাকে এখানে না করতে হবে, যে চিহ্নিত নয় সেই তার এসআইআর নাম রয়েছে।
সেক্ষেত্রে না করবেন। পরবর্তী এটাও আছে, আবেদনকারী মাসিক আয় অনুযায়ী আবেদনকারী মাসিক আয় 10,000 টাকার বেশি। অনেকের কিন্তু 10,000 টাকার বেশির যে অপশনটা ছিল সেটা এসছে, সেক্ষেত্রে আপনি এখানে না করবেন। এবং আপনি 10 নম্বর পয়েন্টে আরও একটি অপশন লিখতে পারেন যে আবেদনকারীর বাড়িতে 3 কক্ষের কোনো ঘর নেই। এটা আপনারা লিখতে পারেন, ঠিক আছে? যেহেতু এখানে লেখা নেই, আপনারা লিখতে পারেন যে আবেদনকারীর বাড়িতে 3 কক্ষের ঘর নেই। তো সরকারি নিয়ম অনুযায়ী যদি আপনার বাড়িতে 3 কক্ষের বেশি ঘর থাকে এবং যদি আপনার বাড়ি গ্রামীণ এলাকায় হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। পাশাপাশি ছোট যে পৌরসভা এলাকা রয়েছে, সেখানেও 3 কক্ষ বিশিষ্ট ঘর থাকলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন। এবার দেখতে পাচ্ছেন আবেদনকারী ঘোষণা কি রয়েছে। আমি ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। ওপরের তথ্য যাচাই করে আমার আবেদনটি প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে মনে হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমার আবেদন তথ্য সম্পর্কে আরও যাচাইয়ের প্রয়োজন থাকলে অনুগ্রহ করে ফিল্ড ভেরিফিকেশনের মাধ্যমে বিষয়টি পুনরায় যাচাই করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করছি। তো এই যে চিঠি রয়েছে বা এই যে অ্যাপ্লিকেশন রয়েছে, এটাকে আপনারা হ্যাঁ বা নাতে টিক করে এটাই কিন্তু আপনারা ক্লেমে গিয়ে আপলোড করবেন। তো ক্লেমে আপনারা মূলত পেয়ে যাবেন, যদি আপনার কোনো অভিযোগ থাকে যে কোনো ভুলবশত আপনি ফর্মটাকে সাবমিট করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন। এবার ক্লেমের পরে রিমার্কস থাকে, অর্থাৎ কিছু লেখার প্রয়োজন থাকে। তো আপনার কোন কারণে ফর্মটি বাতিল করা হয়েছে, বর্তমান স্ট্যাটাসে যেহেতু এসছে, সেক্ষেত্রে সেই বিষয়ে আপনি লিখবেন যে আমি ইনকাম ট্যাক্স প্রদান করি না, তবুও আমার অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে ইনকাম ট্যাক্সের অপশন এসছে। আমার 3 কক্ষ বিশিষ্ট ঘর নেই, তবুও আমার ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট ঘর এসছে। বা আমার এএসডিডি লিস্টে নাম নেই, অর্থাৎ আমার এসআইআর 2000 ফাইনাল লিস্টে নাম রয়েছে, তবুও আমার ক্ষেত্রে এএসডিডি লিস্ট এসছে। এটা আপনারা গুগল ট্রান্সলেটে গিয়ে বলবেন, ইংলিশ টু বাংলা করবেন বা বাংলা টু ইংলিশ করবেন, সেক্ষেত্রেই কিন্তু আপনার ভাষাটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে এবং সেটা আপনি রিমার্কসে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডকুমেন্ট প্রুফ হিসাবে আপনি এই কপিটা সেখানে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। বাকি আন্ডার প্রসেস যা ছিল তার কিন্তু টাকা ইতিমধ্যে চলে এসেছে, আপনারা প্রত্যেকেই চেক করে দেখে নেবেন।